সংকটের মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব পেট্রোবাংলার। মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা, টেকসই সমাধানে দেশীয় উৎপাদনে জোর। বৃষ্টি বন্যার ধাক্কা রাজধানীর নিত্যপণ্যের বাজারে। কাঁচা মরিচের কেজি ৩৫০ টাকা, চাল, সবজি, মাছ ও ডিমের দামও চড়া, হিমশিম মানুষ। রোহিঙ্গাদের সহায়তায় পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের। উখিয়ায় ক্যাম্প পরিদর্শন মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের। অদক্ষতার অজুহাত দেখিয়ে ১৭ জনকে চাকরিচ্যুত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ভুক্তভোগীদের অভিযোগ, নিয়োগ বাণিজ্যের জন্যই এমন ছাঁটাই। ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ হয়ে উঠেছে মাইক্রোপ্লাস্টিক। রোগ প্রতিরোধক কোষগুলোকে দুর্বল ও অকার্যকর করে রূপ দিচ্ছে ক্যান্সারে। স্বাগত ডিভিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি সুনন্দা রায়চৌধুরী। রান্নাঘরে গ্যাস নেই, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। দেশ জুড়ে যখন সংকট চরমে, ঠিক তখনই গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়েছে পেট্রোবাংলা। বিশেষজ্ঞদের শঙ্কা, এ প্রস্তাব বাস্তবায়িত হলে বাড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং মূল্যস্ফীতির চাপ। তাদের মতে মূল্য বৃদ্ধি নয়, সংকটের টেকসই সমাধানে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, সিস্টেম লস কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেয়া দরকার। তীব্র গ্যাস সংকটে ভুগছে দেশ। সিএনজি স্টেশন থেকে শুরু করে শিল্প, বাসাবাড়ি সব জায়গায় গ্যাসের জন্য হাহাকার। এমন সংকটের মধ্যেই জ্বালানি মন্ত্রণালয়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ঘনমিটার প্রতি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ এবং যানবাহনে ব্যবহৃত সিএনজি ৪৩ থেকে বাড়িয়ে ৬৫ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং পরিবহন খরচ বাড়বে। এর ফলে বাড়বে মূল্যস্ফীতি, শঙ্কা বিশেষজ্ঞদের। এখন যদি আবার গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে তো সেটা বিদ্যুৎ উৎপাদন খরচকে বাড়াবে। ফলে আবার বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর জন্য একটা চাপ তৈরি হতে পারে। সেটা তো ইনফ্লেশনের উপর ইম্প্যাক্ট ফেলবেই। সেই সাথে প্রোডাকশন কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, সব ধরনের জায়গাতেই এটার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পড়বে। মূল্য বৃদ্ধির এই জায়গা থেকে আমরা আসলে আর বেরোতে পারবো না। স্থায়ী ভালনারেবিলিটি তৈরি হয়ে যাচ্ছে আমাদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, চুরি, অপচয় বন্ধ না করে ব্যর্থতার দায় গ্রাহকের উপর চাপাচ্ছে সরকার। যেখানে সব জায়গাতেই সিস্টেম গেইন হচ্ছে, লো প্রেসারে গ্যাস দিলে প্রেসার কম গ্যাস দিয়ে বেশি বিল করা হয়, তাহলে কি ধরনের মানে লস সেখানে হয়েছে। অবৈধ কানেকশন একদিকে কাটা, আরেকদিকে লাগানো হয় এবং সেখানে অবৈধ কানেকশন দিয়ে যে কালো বাজারে গ্যাসের ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে প্রতিরোধ করতে পারিনি। সংকট সমাধানে অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। টানা বৃষ্টি আর বিভিন্ন অঞ্চলে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। ব্যাহত কৃষিপণ্য সংগ্রহ ও সরবরাহ, এতে ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজার। কেজি স্পর্শ করেছে ৩৫০ টাকা। চাল, শাকসবজি, মাছ ও ডিমের দামও চড়া। বাড়তি খরচের চাপে হিমশিম মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। চড়া সবজির দামও, বেগুন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। বিক্রেতারা বলছেন, গেল কয়েকদিনের বৃষ্টি ও বিভিন্ন স্থানে বন্যায় উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। ফলে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। মানে আগুন সবকিছুই, মানে বর্তমানে বাজার করা খুব কষ্টকর। এই যে কাঁচা মরিচ ৩৬০ টাকা কেজি, কি বলবো আমরা সাধারণ লোক, জিম্মি হয়ে গেছি আমরা। শুধু সবজিই নয়, বেড়েছে মাছ, ডিম ও চালের দামও। গত সপ্তাহের তুলনায় বিভিন্ন ধরনের মাছ কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বেড়েছে ১০ টাকা। পাশাপাশি নাজির শাল চালের দাম কেজি প্রতি বেড়েছে প্রায় ১০ টাকা। বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়া ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বেশি দামে পণ্য কিনতে হচ্ছে তাদের, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। মানুষের ইনকাম বাড়ে না, মালের দাম বাড়ে,
এই জন্য সরকারের প্রতি আমার আহ্বান, যাতে সরকার ভালোভাবে মিয়ানমারের প্রতি নজরদারি রাখে, চালের দাম যেন কমায় আনতে পারে। ক্রেতাদের অভিযোগ, ধারাবাহিক মূল্য বৃদ্ধিতে সংসারের ব্যয় সামাল দেয়া দিন দিন কঠিন হয়ে উঠেছে। নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরাতে বাজারে নিয়মিত তদারকি বাড়ানোর পাশাপাশি দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি তাদের। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। অদক্ষতার অজুহাতে ১৭ জনকে চাকরিচ্যুত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ভুক্তভোগীদের অভিযোগ, নিয়োগ বাণিজ্যের জন্যই এমন ছাঁটাই। আর এ কাজে অভিযোগের তীর কয়েকজন পরিচালকের দিকে। তবে পর্ষদ পরিচালকের দাবি, ডিএসইকে গতিশীল করতে কর্মী বদলানোর এ উদ্যোগ। সাবেক পরিচালকরা বলছেন, পুরনোদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ না নিয়েই নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত সরকারের কর্মসংস্থান নীতির সঙ্গে সাংঘর্ষিক। ২৫শে জুন চাকরি থেকে অব্যাহতির চিঠি পান ঢাকা স্টক এক্সচেঞ্জের বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী। তখন থেকেই ডিএসইতে শুরু হয় চাকরি হারানোর আতঙ্ক। এরপর ২৯শে জুলাই বিনা নোটিশে চাকরি চলে যায় আরও ৯ জনের। জীবনের মধ্যভাগে বেকার হয়ে পড়া অনেকেই চাকরি ফিরে পাওয়ার জন্য আবেদন করেন। কোনো প্রবলেম থাকলে এসে আমাদেরকে কারেকশন করুক, বা একটা এই দিক আমাদের কারেকশন করা। অমানবিক অপমানজনক যে একটা চাকরিবিধি নিয়ম নীতি লঙ্ঘন করে অভিযোগ ছাড়া টার্মিনেশন লেটার দিতে পারে না। ভুক্তভোগীদের অভিযোগ, পুরনোদের বিদায় করে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে নিয়োগ বাণিজ্যের পায়তারা চলছে ডিএসইতে। আমাকে আপনি টার্মিনেট করবেন, কিন্তু আমি বুঝতে পারবো না, আমি জানতে পারবো না, এটা তো হয় না। এই মুহূর্তে যদি আপনি আমাকে টার্মিনেশন লেটারটা যদি না দিয়ে আমাকে যদি একটু ২০ দিতেন স্যার, এটা আমার জন্য অনেক ভালো হতো স্যার। জিএম অডিট এবং জিএম এইচআর ৩০ লক্ষ টাকা ঘুষ দিয়ে জাকিরিং ভক্ত ম্যাডামকে ঘুষ দিয়ে ডিএসসিতে জয়েন করছেন নিয়োগ বাণিজ্য করার জন্য শুধুমাত্র। তাদের কাছে এখন সিরিয়ালে অনেক আছে যে আমরা চলে যাওয়ার পর তারা তাদের লোকগুলো সেট আপ করবে। চাকরি হারানো কর্মীদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন পর্ষদ পরিচালক। তার দাবি, প্রতিষ্ঠানের স্বার্থে কিছু কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসসি। প্রয়োজনীয় জনবল কারা আছে, কারা দরকার নেই, এই নিয়ে একটা কনসালটেন্সির মতো কিন্তু কয়েক বছর আগে হয়েছিল। তার আলোকেই কিন্তু আইডেন্টিফাই হয়েছিল যে বেশ কিছু কর্মকর্তা কর্মচারী হয়তোবা আমাদের স্টক এক্সচেঞ্জ মনে করেছে যে কমাতে হবে। সেই আলোকেই এটা ৩-৪ বছর আগে একটা সিদ্ধান্ত। টার্মিনেশনের ক্ষেত্রে কিন্তু যে আইনগত প্রক্রিয়া আছে সেটাকে ব্যবস্থা কর্তৃপক্ষ ফলো করেছে, এবং যতটুকু আমি জানি তাদের যে প্রাপ্য সুযোগ সুবিধা দিয়ে গ্র্যাচুইটি, পেনশন বা যাবার সময় যতটুকু জানতে পেরেছি যে প্রায় বেতন ভাতাকে ৬ মাসের মতো দেওয়া হয়েছে। অদক্ষতার অজুহাতে সরাসরি চাকরিচ্যুতির নিন্দা জানিয়েছেন সাবেক পরিচালকরা। তাদের মতে, দীর্ঘদিন ডিএসসিতে সেবা দেয়া কর্মীদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়া যেত। আনফরচুনেট, একেবারে প্যাথেটিক একটা অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জে বিরাজ করছে। কেন এরকম সিদ্ধান্ত ওনারা নিলেন? গোল্ডেন হ্যান্ডশেক করতে পারতো, রিটায়ারমেন্ট বেনিফিটে একটা কিছু করে তাদেরকে রিজাইন করাইতে পারতো। তার জীবন শেষ করে দিল টার্মিনেশন কথাটা উল্লেখ করে। এই সকল জায়গা যেগুলো খালি হয়েছে তাদেরকে বের করে এই সকল জায়গায় নতুন লোক আসবে, এবং সেই নতুন লোক আনার যে প্রক্রিয়াটা ওনারা সম্পন্ন করছেন, এইটা একেবারে বলাই যায়। চাকরিচ্যুতরা বলছেন, অদক্ষতার অজুহাতে চাকরি কেড়ে নেওয়া হলেও কর্মীদের মান উন্নয়নে প্রশিক্ষণ বা এ জাতীয় কোনো উদ্যোগই নেয়নি ডিএসসি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। ধূমপান আর বায়ুদূষণের পর ফুসফুস ক্যান্সারের অন্যতম কারণ হয়ে উঠেছে মাইক্রোপ্লাস্টিক, যা ফুসফুসের প্রধান রোগ প্রতিরোধক কোষগুলোকে দুর্বল ও অকার্যকর করে দিয়ে দীর্ঘমেয়াদে ক্যান্সারে রূপ দিচ্ছে। বক্ষব্যাধি বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণ, ধূমপান, অতিরিক্ত জনসংখ্যা, দারিদ্র্য, সামাজিক সচেতনতার অভাব এমন নানা কারণে বাড়ছে ফুসফুস ক্যান্সার। এমন প্রেক্ষাপটে আজ সারা দেশে পালন করা হচ্ছে বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশে ১,২০,০০,০০০ মানুষ ভুগছেন অ্যাজমায়, আর 40-21% মানুষ আক্রান্ত ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে। এছাড়া রয়েছে নিউমোনিয়া, যক্ষ্মা সহ অন্যান্য জটিলতা, যা পরে ফুসফুস ক্যান্সারের দিকে ধাবিত করে আক্রান্তকে। বিশেষজ্ঞরা বলছেন, ধূমপানের পাশাপাশি বায়ুদূষণ প্রাণঘাতী হয়ে উঠছে ফুসফুসের সংক্রমণে ভোগা রোগীদের জন্য। এছাড়া খাবার আর বাতাসের মাধ্যমে শরীরে ঢুকছে প্লাস্টিক কণা, যা পৌঁছে যাচ্ছে ফুসফুসেও। মাইক্রোপ্লাস্টিক, এই মাইক্রো শব্দটাই হচ্ছে ন্যানো প্লাস্টিক। তো যদি বাতাসে আসে তখন সেটা চলে যায় সরাসরি শ্বাসনালীতে, আর যেটা মাটিতে মিশে আছে, বিভিন্নভাবে পানিতে মিশে আছে, সেটা তো আমরা খাবারের সাথে গ্রহণ করছি। ফুসফুস এমন একটা জায়গা, এখানে এই ধরনের কিছু আসলে
সেখানে রিপিটেড ইনফ্ল্যামেশন হয়। এই যে রিপিটেড ইনফ্ল্যামেশনগুলো হচ্ছে তার একটা পর্যায়ে ফাইব্রোসিস হতে পারে এবং তার থেকেও কিছু একটা অংশ এই ফুসফুসের ক্যান্সার তৈরি করার সম্ভাবনা আছে। তবে ভীতির কারণ হয়ে উঠছে তরুণদের মধ্যে ফুসফুস ক্যান্সারে আক্রান্তের হার বেড়ে যাওয়া। এখন আমরা দেখা যাচ্ছে যে কিছু কম বয়সেও ক্যান্সার পাওয়া যাচ্ছে। তবে মাদক যেগুলি ইনহেলের সাথে রিলেটেড, যেগুলি স্মোকিং বা টোবাকো রিলেটেড যেগুলি, এগুলি ফুসফুসের ক্যান্সারের বেশি ঝুঁকি করে। তো এগুলি যারা অল্প বয়সে এবং দীর্ঘস্থায়ী এদের থাকে তাদের এই রোগগুলি হওয়ার বেশি ঝুঁকি থাকে। চিকিৎসকদের মতে সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনই পারে ফুসফুসকে যে কোনো দীর্ঘমেয়াদী রোগ থেকে রক্ষা করতে। দীর্ঘদিন যাতে পলিউটেড এয়ারের কিছু কনস্টিটিউয়েন্ট থাকে যেগুলি কার্সিনোজেন হিসাবে কাজ করে, এটা একটা ফ্যাক্টর। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। 24-এর 1 আগস্ট, তবে কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার কাছে তখনও যেন শেষ হয়নি জুলাই। তাই তাদের ভাষায় এটি ছিল 32শে জুলাই। শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, সংস্কৃতি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই নেমে আসেন রাজপথে। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশেই। ক্রমবর্ধমান গণবিক্ষোভে তীব্র চাপে পড়ে তৎকালীন শেখ হাসিনার সরকার। এক পর্যায়ে আন্দোলনের সমন্বয়কদের মুক্তি দিয়ে সরকার কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দেয়, কিন্তু তাতেও থামেনি আন্দোলন। ছাত্র জনতার আন্দোলনে গুলি ও হামলার প্রতিবাদে 1 আগস্ট তথা 32শে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিন আন্দোলনে সংহতি জানায় শিল্পী সমাজও। রাজধানীর ফার্মগেটে প্রতিবাদ কর্মসূচিতে 9 দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ করেন তারা। যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই। তবে সকল সহিংসতার বিরুদ্ধে আমরা ব্যানারে আরেক দল শিল্পী রামপুরায় বিটিভি ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। আরেকজনের সন্তান মারা যাওয়াটাও এটা মানুষের বুকে লাগে। এদিন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা করেন রাজনীতি নিষিদ্ধ হওয়ায় জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করতে পারে। অন্যদিকে টানা কয়েকদিন হেফাজতে থাকার পর 6 সমন্বয়ককে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। একই দিনে ডিবি প্রধান হারুনুর রশিদকেও প্রত্যাহার করা হয়। এদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে সাড়া না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তৎকালীন পররাষ্ট্র সচিব। অন্যদিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত হত্যা ও সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেন। এটা দেখে বিশ্বাস করেন না, একটু যাচাই বাছাই করেন। অস্থির পরিস্থিতিতে 10ই আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রাখে সরকার। রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলে মার্চ ফর জাস্টিস কর্মসূচিও। 18 কোটা সংস্কার আন্দোলন, 18 ইলেকশন এবং 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক যে হরতাল, অবরোধ এবং নির্বাচন বর্জন কর্মসূচি ছিল, ওইখানে প্রায় আমার 26টার মতো কর্মসূচিতে অংশগ্রহণ ছিল। বাংলাদেশের মানুষ খুনি হাসিনা থেকে মুক্তি চায়, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফেরত চায়, তাদের বাক স্বাধীনতা ফেরত চায়। এর জন্যই আমরা রাজপথে সক্রিয় ছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। সরকারের একের পর এক সিদ্ধান্ত, আন্তর্জাতিক চাপ এবং রাজপথে প্রতিরোধ সব মিলিয়ে সংকট শুধু শিক্ষার্থীদের দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, রূপ নেয় জাতীয় রাজনৈতিক সংকটে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। মানচিত্রের আঁকাবাঁকা রেখা একসময় কেড়ে নিয়েছিল হাজারো মানুষের নাগরিক অধিকার। দুই দেশের মধ্য থেকেও কোনো দেশের নাগরিকত্ব ছিল না তাদের, মিলত না শিক্ষা, স্বাস্থ্য বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। সেই বঞ্চনার অবসান ঘটে 2015 সালে ছিটমহল বিনিময়ের মাধ্যমে। ওই ঘটনার এক যুগের পদার্পণেও ছিটমহলগুলোর আজ উন্নয়নের নতুন জনপদ। তবে নানা অবকাঠামো গড়ে উঠলেও হয়নি কর্মসংস্থানের সুযোগ। একসময় এই ভূখণ্ড ছিল মানচিত্রের জটিল ধাঁধার প্রতীক, কেননা দেশের ভেতরেই ছিল আরেকটি বিচ্ছিন্ন ভূখণ্ড।
ছিল না রাষ্ট্রীয় পরিচয় আর মৌলিক অধিকার। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দারা বছরের পর বছর কাটিয়েছেন রাষ্ট্রহীন জীবন। কিন্তু ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে অবসান ঘটে এই জটিলতার। পঞ্চগড়ের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় ৩৬টি বিলুপ্ত ছিটমহল। ১১ বছর পেরিয়ে ১২ বছরে বদলে গেছে এসব জনপদের চিত্র। আয়তন ও জনসংখ্যার দিক থেকে অন্যতম গারাতি ছিটমহল। একসময় অবহেলা, অনিশ্চয়তা আর বঞ্চনা থাকলেও এখন সেখানে লেগেছে উন্নয়নের ছোঁয়া। সিট বাংলাদেশ হওয়ার পর থেকে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পেয়েছি। এখন আগে বিচার পাইতো না, এখন বিচার পাচ্ছে। প্রায় সব সড়কই এখন পাকা। পৌঁছে গেছে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা। গড়ে উঠেছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিক। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসছেন স্থানীয়রা। সরকারের যে অভূতপূর্ব উন্নয়ন, এই উন্নয়নে সরকারের শতভাগ সফলতা এখানে নিশ্চিত হয়েছে। কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না, এখন অনেক সুন্দর চিকিৎসার ব্যবস্থা হয়েছে। তবে নানা অর্জনের মাঝেও রয়েছে বেশ কিছু অপূর্ণতাও। তরুণদের দক্ষতা উন্নয়নে নির্মিত ডিজিটাল সেন্টার ও পোস্ট অফিস দীর্ঘদিন ধরেই অচল। এইগুলো যেহেতু এখন আমাদের দেশের অংশ, আমাদের ভূখণ্ডের অংশ, সরকার যথাযথ উদ্যোগ নিয়ে সেসব এলাকার জনগণকে মূলধারায় ফিরিয়ে নিয়ে আসার পদক্ষেপ গ্রহণ করেছি। এদিকে কুড়িগ্রামের বিলুপ্ত ১২ ছিটমহলে নানা অবকাঠামো গড়ে উঠলেও কর্মসংস্থানের সুযোগ বাড়েনি। একমাত্র আয়ের উৎস কৃষিতেও নেওয়া হয়নি যুগোপযোগী পদক্ষেপ। পুষ্টিকর খাদ্য, মানসম্মত খাদ্য যে আমরা পাওয়ার আশা ছিল, সেটি আজ পর্যন্ত আমরা পাইনি। যতটুকু আশা করছি ততটুকু আমরা সরকারের কাছ থেকে পাইনি। ছিটমহল বিনিময়ের দিনটিকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করার পাশাপাশি মৌলিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করবে, এমন প্রত্যাশা ওই সময়ের আন্দোলনে জড়িত নেতাদের। একটি ইউনিয়ন হওয়ার কথা, সেটি কিন্তু ঘোষণা না দেওয়ার কারণেই এখানে মানুষের মাঝে একটা শূন্যতা, যে কবে ইউনিয়নটি হবে, এটি আমরা পাবো বলে আমাদের সকলের প্রত্যাশা এবং আমাদের বিশ্বাস। অবকাঠামো উন্নয়ন সহ নানা বিষয়ে সহায়তার কথা জানান জেলা পরিষদ প্রশাসক। ইতিমধ্যে আমি জেলা পরিষদের পক্ষ থেকে ছিটমহলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, সেগুলি কিভাবে উন্নয়ন করা যায় এবং মানুষকে সুযোগ সুবিধা দেওয়া যায়। বিড়ম্বনার নানা স্মৃতি অতীত হলেও দেশের সার্বিক উন্নয়নের ধারায় তাদের জীবনমান পরিবর্তনেও সরকার কাজ করবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। চলতি বছরের শুরু থেকেই জলবায়ু পরিবর্তনের ভয়াবহ রূপ দেখছে বিশ্ব। বছরের প্রথম ৫ মাসেই এশিয়া থেকে লাতিন আমেরিকা, আফ্রিকা থেকে ইউরোপ সর্বত্রই রেকর্ড ভাঙা তাপপ্রবাহ ও তীব্র খরা, শুকনো নদী, মরে যাওয়া গবাদি পশু আর জ্বলতে থাকা রোদের মধ্যে মানুষের চরম দুর্ভোগের চিত্র উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। জানুয়ারির শুরুতেই লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। একই সময়ে শতাব্দীর অন্যতম ভয়াবহ তাপপ্রবাহে পড়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, যেখানে তাপমাত্রা উঠে 48 ডিগ্রি সেলসিয়াস। জলবায়ুর এই চরম ধাক্কা দৃশ্যমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতেও। এভারগ্লেডসের বিশাল জলাভূমি শুকিয়ে এখন চৌচির। ফেব্রুয়ারির মাঝামাঝিতেই আমরা এপ্রিলের শুকনো আবহাওয়া দেখতে পাচ্ছি। চারপাশে জমি ফেটে চৌচির, আর বন্য প্রাণীরা বেঁচে থাকতে মরিয়া হয়ে খোঁজে ছুটছে একটু পানি। খরার সবচেয়ে নির্মম শিকার আফ্রিকা। কেনিয়া ও সোমালিয়ায় টানা ৩ মৌসুম বৃষ্টি না হওয়ায় দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ। খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছে হাজার হাজার গবাদি পশু। ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছে লাখো পরিবার। বাদ যায়নি এশিয়াও। এপ্রিলে ভারতের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়ানোর পর দিল্লির সঞ্জয় লেকে পানির অভাবে মরছে শত শত মাছ। এমনকি তীব্র গরমে ডিহাইড্রেশনে ভোগা গবাদি পশুকে বাঁচাতে দিতে হচ্ছে আইভি স্যালাইন। মে মাসের শেষে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নির্ধারিত সময়ের আগেই নেমে আসে তীব্র তাপপ্রবাহ। পানির ঘাটতির পাশাপাশি অতিরিক্ত এসি ব্যবহারের কারণে সংকট দেখা দিচ্ছে বিদ্যুৎ গ্রিডেও। সাধারণত বন্যা বা দাবানলকে আমরা যতটা স্পষ্ট বিপদ হিসেবে দেখি, তাপপ্রবাহকে ততটা দেখি না। কিন্তু বাস্তবতা হলো, বন্যা বা দাবানলের চেয়ে তাপপ্রবাহ ও তাপপ্রবাহজনিত স্ট্রোকে বহুগুণ বেশি মানুষের মৃত্যু হয়। গবেষকরা বলছেন, বছরের প্রথম ভাগে আবহাওয়ার এই চরম রূপ একটি সতর্কবার্তা মাত্র। এবছর বিশ্ববাসীকে সামলাতে হবে জলবায়ু পরিবর্তনের আরও বড় ধাক্কা। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।
23 বছর পর আবারও অস্ট্রেলিয়ার টেস্ট খেলতে গেল বাংলাদেশ। কঠিন এই সফরে টাইগারদের সামনে যেমন বড় চ্যালেঞ্জ, তেমনি নিজেদের প্রমাণেরও সুযোগ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা ছাড়ল টাইগারদের প্রথম বহর, যেখানে মুশফিক সহ ছিলেন 5 ক্রিকেটার। সঙ্গে ছিলেন হেড কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। লাল বলের বড় পরীক্ষার ডাক, সেই পরীক্ষায় অংশ নিতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিল বাংলাদেশ ক্রিকেট দল। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার রাতে দেশ ছেড়েছেন টাইগারের প্রথম বহর। দ্বিতীয় বহর যাবে 2 আগস্ট। প্রথম দফার ফ্লাইটে দেশ ছেড়েছেন তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও মুশফিকুর রহিম। তাদের সঙ্গে রয়েছেন টিম ম্যানেজার নাফিজ ইকবাল, প্রধান কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং স্পিন কোচ মুশতাক আহমেদ। বাকি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ দ্বিতীয় বহরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সফরের আগেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে পুরো সিরিজে নেই পেসার নাহিদ রানা ও উইকেট কিপার ব্যাটার লিটন দাস। এছাড়া চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না পেসার শরীফুল ইসলামও। তবে বাস্তবতা মেনেই ভালো ক্রিকেট খেলার প্রত্যয় জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মূল লড়াইয়ের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 13 আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে করাবে 21 আগস্ট থেকে ম্যাকাইজের গ্রেট ব্যারিয়ার রিজ অ্যারেনায়। 2003 সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। কঠিন কন্ডিশন আর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই সফর টাইগারদের জন্য বড় পরীক্ষা হলেও 2 দশকের বেশি সময় পর লাল বলের এই মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার দারুণ এক সুযোগও। মাহমুদুল হাসান হামিম, ডিবিসি নিউজ, ঢাকা। চূড়ান্ত হয়েছে 2027 ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু। 3 দেশের মোট 12টি ভেন্যুতে হবে 14 দেশের শিরোপা লড়াই। 54টি ম্যাচের বেশিরভাগই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার 8টি ভেন্যুতে। জিম্বাবুয়ের 3টি স্টেডিয়ামে হবে 7 থেকে 10টি ম্যাচ। নামিবিয়ার একমাত্র ভেন্যুতে গড়াবে অন্তত 1টি ম্যাচ। ফাইনালের সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়াম এবং কেপ টাউনের লিউল্যান্ডসকে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে 24 বছর পর ফিরবে ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে এই দুটি দেশের সঙ্গে আছে নামিবিয়াও। 2027 বিশ্বকাপের 12টি আয়োজক শহরের নাম চূড়ান্ত করেছে আইসিসি। ESPN ক্রিকোইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গোকেবেরহা, পোর্ট এলিজাবেথ, ইস্ট লন্ডনের বাফেলো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেন, এই 8টি শহরে হবে 54 ম্যাচের অধিকাংশ। জিম্বাবুয়ের হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলসে অনুষ্ঠিত হবে 7 থেকে 10টি ম্যাচ। আর নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে হবে অন্তত 3টি ম্যাচ। ফাইনালের সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে জোহানেসবার্গের ওয়ান্ডার স্টেডিয়াম ও কেপ টাউনের নিউল্যান্ডসকে। ভেন্যুর তালিকায় নতুন সংযোজন ভিক্টোরিয়া ফলস। পর্যটন নির্ভর এই শহরে 10,000 দর্শক ধারণ ক্ষমতার একটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, যা চলতি বছরের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। 2027 সালের প্রথম দিকে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির উদ্বোধন হতে পারে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পটেফস্ট্রুমকে রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে। ধারণা করা হচ্ছে এই 2 শহর এবং নামিবিয়া মিলে আগামী বছরের বিশ্বকাপ বাছাই পর্ব আয়োজন করতে পারে। প্রাথমিক সূচি অনুযায়ী 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে 4 অক্টোবর। ফাইনাল হওয়ার কথা রয়েছে 21 নভেম্বর। নাইম হামিদ, ডিবিসি নিউজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।